গাঠি কচুর এই রেসিপিটা খেলে কিন্তু একেবারে মুখে লেগে থাকবে। যারা গাঠি কচু খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা একেবারে চেটে পুটে খাবে, এটুকু আমি বলতে পারি। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আমি আজকে গাঠি কচুর একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আর যারা খেতে পছন্দ করে না গাঠি কচু তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবে। আর গাঠি কচুর যে লোদ ভাবটা, মানে একটুখানি পিছল ভাবটা, সেটাও কিন্তু থাকবে না এইভাবে রান্নাটা করলে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি এখানে গাঠি কচু নিয়েছি 500 গ্রাম মতো। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন, একেবারেই স্কিপ করবেন না। তারপর গাঠি কচুটাকে খোসা ছাড়িয়ে এরমভাবে কেটে নিয়েছি আর দুটো আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। অনেকেরই মনে হতে পারে যে গাঠি কচুতে গলা চুলকাবে। আমি বলবো যদি গাঠি কচুর যে খোসাটা আছে সেটা একটুখানি মোটা করে ছুলে নিলে কখনোই কিন্তু গলাটা চুলকাবে না। এরপরে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে গাঠি কচু আর আলুটাকে কিন্তু একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপরে জল ঝরিয়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আর একটুখানি ঠান্ডা করে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন গাঠি কচুটা কিন্তু হালকা একটুখানি সেদ্ধ হয়ে গেছে। ওদিকে গাঠি কচুটা ঠান্ডা হোক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আমি এখানে 3 চামচ মতো টক দই, তার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে মিক্স করে নেব। আর এটার মধ্যে কিন্তু আমি সামান্য একটুখানি জল দিয়ে মিক্স করে নেব। এদিকে আর একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে কিন্তু গাঠি কচু আর আলুটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি একে একে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এইভাবে রান্না করলে কিন্তু গাঠি কচু একটাও স্লিপ খাবে না, মানে পিছল হবে না। অনেকেরই যে গাঠি কচুর লোদ ভাবটা পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করলে একেবারেই কিন্তু এটা পিছল হবে না কিংবা স্লিপ কাটবে না, যদি এরকমভাবে বেসন দিয়ে আপনারা কোটিং করে নেন। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। আর হ্যাঁ, পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এরপরে যে কোটিং করা গাঠি কচু আর আলুটা ছিল সেটা কিন্তু ভালো করে ভেজে নেব। গাঠি কচুটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা নাড়বেন না, নাহলে কিন্তু কচুটা ভেঙে যাবে। এই রকমভাবে কচুটা দেওয়ার পরে একটুখানি ওয়েট করে তারপরে কিন্তু এটা নাড়বেন, তাহলে কিন্তু কচুটা একেবারেই ভেঙে যাবে না। সব কটা কচুই কিন্তু এরকম আস্তই থাকবে। আর কচুর যে স্লিপ ভাবটা, মানে লোদ ভাবটা, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটাও গাঠি কচু কিন্তু ভাঙেনি, আর সমস্তটা কিন্তু বেশ ডাটো ডাটোই রয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে হিং পরিমাণ মতো। তারপরে আবারও আমি হিং দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে, তখন দিয়ে দিলাম আমি এখানে বেসন। বেসনটা দিলে কিন্তু এটা ভীষণই ভালো আসে। আর দিয়ে দিলাম আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। এরপরে ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটুখানি লবণ। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটাকে যেন চলে যায়। তো দেখুন বন্ধুরা, আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। আর আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু একেবারেই চলে গেছে। চিনিটা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা ভালো লাগে আর কালারটাও ভীষণ ভালো হয়। যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে।
তো দেখুন বন্ধুরা, একটুখানি কষিয়ে নেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে টক দইয়ের মধ্যে যে মশলাটা দিয়ে আমি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেব ওই বাটি ধোয়া জলটা। আর টক দইটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো মতো রান্না হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচু আর আলুটা। ভেজে রাখা গাটি কচু আলু দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন, যাতে সমস্ত গাটি কচু আর আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, ভেজে রাখা গাটি কচু আর আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, একেবারেই কোনো রকম ঠান্ডা জল আপনারা দেবেন না। গরম জল দিলেই কিন্তু গাটি কচুটা বেশ ভালো হয় এই রেসিপিটাতে। তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু জলটা দিয়ে ফুটিয়ে নেব। তার আগে কিন্তু আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর প্রায় ফিরে আসলাম। রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে। দেখে বুঝতেই পাচ্ছেন গাঁঠি কচু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর এখনও পর্যন্ত কিন্তু একটা গাঁঠি কচুও ভেঙে যায়নি। দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিলাম। বেশ আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আবারও প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু একেবারে রেডি এই নিরামিষ গাঁটি কচুর রেসিপি। এইভাবে রেসিপিটা রান্না করলে কিন্তু এর স্বাদ অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। যারা গাঁটি কচু খেতে একদম পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা একেবারে চেটে পুটে খাবে, এটুকু আমি বলতে পারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।